কোন যুক্তিতে আস্তিকতায় ফিরে আসলেন? হ্যাঁ আসাদ ভাই, হঠাৎ এখানে ডাকলেন? সেদিন আপনার সাথে পার্কে দেখা হলো। আপনি বললেন নাস্তিকরা যে যুক্তি দেয় সেই যুক্তি এতই দুর্বল যে আপনি বেশি দিন ঈমান ধরে রাখতে পারেননি। তো আপনি কোন যুক্তিতে আস্তিকতায় ফিরে আসলেন? ও আচ্ছা, আপনি তো জানেন আমি বই পড়তে কত পছন্দ করি। বই ছিল আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। এমন কোনো বই ছিল না যা আমি পড়তাম না। ইন্টার পাস করার পর হুমায়ুন আজাদের বই আমার অবিশ্বাস। বইটি কেনার পর পেটে খুব গ্যাস ফর্ম করে। খুব পানি খেয়ে রেস্ট নিয়ে পেটের গ্যাস দূর হলো, কিন্তু মাথায় ঠিক ঠিক গ্যাস্ট্রিক হয়ে গেল। স্রষ্টা কি সত্যিই আছেন, নাকি সব মানুষের গালগল্প? ধর্ম কি আসলেই সত্যি? সমাজের গড়ে তোলা সংস্কার ভীত মন বলে ওঠে, না না, বাদ দাও তো, ওসব ফালতু কথা, ওসব ভাবতে নেই। যুক্তি বলে, না না তো করছো, ভিত্তি আছে এই বিশ্বাসের। কাপুরুষ কোথাকার। মেজাজ খাট্টা হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? পারি তো খালি একটাই কাজ, পড়া। তো শুরু হয়ে গেল আর কি। তো এমন কি পড়লেন যা আপনাকে আস্তিকতায় নিয়ে আসলো? হ্যাঁ বলছি। পড়তে পড়তে আরজ আলী মাতব্বর থেকে বার্ট্রান্ড রাসেল, পুরাণের অনুবাদ থেকে শুরু করে বেদ, গীতা, বাইবেল, কিচ্ছু বাদ থাকলো না। একটাই লক্ষ্য, যেটা সত্যি সেটাকে খুঁজে বের করব, শুধু সেটাই মানব। সত্যের সাথে কোনো আপোষ চলবে না, চলতে পারে না। ধর্মগ্রন্থগুলো অনুবাদ পড়ে নিজেকে প্রশ্ন করলাম, তাহলে এতদিন সব ফালতু বিশ্বাস মেনে এসেছি? হায় হায়, বন্ধ করো এসব। কেন মিলাদ পড়ো, নামাজ কেন পড়ো, মাজারে যাও কেন? মুসলিমই যদি হও তাহলে 5 ওয়াক্ত নামাজ কেন পড়ো না? নিজেকে মুসলিম বলো কি বুঝে? দেব দেবীর পূজা করছো ভালো কথা, জেনে বুঝে করছে তো। ঘরে বাইরে বন্ধু সহপাঠী ঈদ পূজায় সবখানে সবাইকে জ্বালিয়ে মারতাম। কেউ কিছু জানতো না, উত্তর দিতে পারতো না কেউ। সবাই হই হই করে উঠতো, মাইরা ফালামো কাইটা ফালামো, শোরগোল তুলতো। সার্টিফিকেটধারী বেকুবদের দলকে চিনে গেলাম হাস্যকর জ্ঞান অর্জনের সিস্টেমটাকে। আর সেই সিস্টেম থেকে বীজ বীজ করতে বেরিয়ে আসা অন্ধ মেরুদণ্ডহীনদের। অন্ধবিশ্বাস আর এন্টারটেনমেন্টের নেশায় বুঁদ হয়ে থাকা একটি সমাজ আবিষ্কার করে অনেক দিন হতাশায় ভুগেছি, আর তামাক পরে ছাই করেছি। হতাশ ধীরে ধীরে ঘৃণাতে, আর ঘৃণা থেকে আস্তে আস্তে বেড়ে উঠল অহংকার। খুব পড়তাম আর সবাইকে যেখানে পেতাম ধুয়ে দিতাম। একেবারে ব্লিচিং পাউডার দিয়ে ঢলে এসিড দিয়ে জ্বলছে বিবর্ণ রংহীন পানি ছেড়ে দিতাম। ভার্সিটির স্টুডেন্ট হলে তো কথাই নেই, চূড়ান্ত ওয়াজ দিতাম। মিয়া ভার্সিটিতে পড়ো, নামাজ পড়ো, পূজা করো, কেন করছো? কি করছো না বুঝে করবা চলবা, আর সমাজে গিয়া ভাব নিবা যে খুব শিক্ষিত হইয়া গেছো? তা হবে না। অসহ্য লাগতো এই সিস্টেম আর মানুষের অবিরাম বন্ডামি, এখনো লাগে। তারপর? এভাবে অনার্স সেকেন্ড ইয়ার এক্সাম পার হয়ে গেল। পড়া কিন্তু থামেনি, সাথে যুক্ত হয়েছে ইন্টারনেট কানেকশন। দুমিয়ে চলছে ডকুমেন্টারি দেখা। এর মাঝে একদিন এথিজম অ্যান্ড থিজম নিয়ে এক লেকচার দেখা হয়ে গেল। খ্রিস্টান প্রফেসর এত এত সুন্দর লজিক দিয়ে সব কিছু বুঝালেন যে নড়ে চড়ে বসলাম। ভাবনার নিস্তরঙ্গ পুকুরে অনেক দিন পর তীব্র ঢিলের আঘাত। এইবার থিজমের লজিকের পিছে লাগলাম নিউট্রাল মাইন্ড নিয়ে। এর সাথে একাডেমিক স্টাডি হেল্প করছিল ইভ্যালুয়েশন নিয়ে ভুল ধারণাগুলোর দরজায় আঘাত করতে। সংশয়বাদী মন বারবার বলে উঠতে চাইল, স্রষ্টা কি সত্যিই আছেন তাহলে? আর অহংকারী মন বারবার তার টুটি চেপে ধরছিল। কি যে কষ্ট এই নিউট্রাল চিন্তা করা, কি যে যন্ত্রণা এই একা একা মানসিক যুদ্ধ করতে থাকা। এত এত অসহায় লাগা, সেই অনুভূতি, আর দাঁতে দাঁত চেপে যুদ্ধ করে যাওয়া। কেউ পাশে নেই, কেউ না। বারবার শুধু অহংকারী মন ধর্ম ভুল, স্রষ্টা ভুল বলে চিৎকার করে উঠে আর বলে, শোনো, তুমি যা জানো তাই ঠিক। আরও ভালো করে এথিজম নিয়ে স্টাডি করো, পড়তেই থাকো। এইসব সংস্কার ফালতু সংস্কার। হুম তারপর? তারপর আর কি, দিনরাত মাথায় খালি আর্গুমেন্ট আর কাউন্টার আর্গুমেন্ট ঘটতো। স্রষ্টা যে নেই সেটাই বা কনফার্ম করি কি দিয়ে? সায়েন্টিস্টরা কি বলেন? মাইক্রো এভলিউশনিস্ট সায়েন্টিস্টরা তো এই ব্যাপারে কিছু অপ্রমাণিত ধারণা কুপচিয়ে এজেন্টদের উস্কে দেয়। এই থিওরিগুলো থিওরি শুধু, হাতে কলমে কাজ করে অবজারভেশনে রেখে রেজাল্ট পাওয়ার জায়গা এটা নয়। বাকি থাকলো ফিলোসফি। শুধু ভাবনা দিয়ে থট এক্সপেরিমেন্ট করে যে অসাম জিনিস বের হয়ে আসে তা সবাই জানে। সায়েন্সের শুরুটা তো ফিলোসফি থেকেই। শুরু হলো ফিলোসফি যুদ্ধ। বুঝলাম, তারপর? পড়তে পড়তে একটা উপলব্ধি শুরু হলো, আমি আসলে কিছুই জানি না, কিচ্ছু না। অহংকার ভেঙে গুরু গুরু হয়ে গেল। ফিলোসফি আর কমন সেন্সের যুদ্ধে নাস্তিকবাদ হার মানল। আমরা কোনো কিছু দেখে ভালোভাবে অবজার্ভ করে বারবার দেখে তারপর একটা ডিসিশনে যখন আসি তখন সেটাকে সাইন্টিফিক অবজারভেশন বলি। এক্ষেত্রে আমরা আমাদের কমন সেন্স আর ইন্দ্রিয় লব্ধ জ্ঞানকেই কাজে লাগাই। তো আপনি এখন কমন সেন্স আর ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে
বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আছে, তাহলে সৃষ্টিকর্তার প্রমাণ দিন। ধরুন আপনাকে আমার অ্যান্ড্রয়েড ফোনটা দেখালাম, তারপর বললাম আমার এই অ্যান্ড্রয়েডটা সৌদি আরবের মরুভূমিতে কুড়িয়ে পেয়েছি। এত বালি আর তেল, এত এত মিলিয়ন মিলিয়ন বছরে জড়ো হাওয়া আর জলে তাপে বজ্রের আঘাতে প্রথমে ধীরে ধীরে সিলিকন আর প্লাস্টিক, তারপর আরও মিলিয়ন মিলিয়ন বছরে অন্যান্য পার্টস, ব্যাটারি ইত্যাদি বিবর্তিত হতে 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 আজকের এই টাচ স্ক্রিন অ্যান্ড্রয়েড এভলভ হয়েছে। স্যামসাং লেখাটা যে খোদাই করা দেখছেন সেটাও এভাবেই এসেছে ভাই, বিশ্বাস করেন ভাই, আপনার দুটি পায়ে পড়ি ভাই, প্লিজ বিশ্বাস করেন। আপনি বিশ্বাস করবেন না কেন? কেন করবেন না? কারণ আপনার অবজারভেশন বলে এটা অ্যাবসলিউটলি ইম্পসিবল, তাই না? হ্যাঁ তাই তো, এটা তো ইম্পসিবল। একটা জড় পদার্থ থেকে আরেকটা জড় পদার্থ এভাবে তৈরি হওয়ার দাবিকে আপনি ইম্পসিবল বলছেন। ভালো, গুড, এই তো সায়েন্টিফিক মাইন্ড। যেখানে একটা জড় থেকে আরেকটা জড় তৈরি হতে পারে না, অসম্ভব, সেখানে জড় থেকে একটা কোষের মতো অসাম অর্গানাইজড আবার রিপ্রোডিউসিবল অর্গানিক ডিভাইস নিজে নিজে এমনি এমনি তৈরি হতে পারে, সম্ভব। যেহেতু এত সফিস্টিকেটেড একটা জিনিস এভাবে নিজে নিজে হয়ে যেতে পারে না, অনিশ্চিত থেকে অস্তিত্বে আসতে পারে না, তার মানে আমাদের কমন অবজারভেশন অনুযায়ী এর একজন স্রষ্টা আছেন। এই দুনিয়া প্রাণ জগতের মাঝে এত অর্ডার আর ডিজাইন, অর্ডার মেনে চলা বিশাল ইউনিভার্স থেকে শুরু করে ছোট্ট ইলেকট্রন প্রোটন, সব কিছু একজন অসাম অপার্থিব ইন্টেলিজেন্ট ডিজাইনের দিকে ইন্ডিকেট করছে অবিরাম। কাজেই স্রষ্টা আছে, থাকতেই হবে। আচ্ছা বুঝলাম, সব কিছুর পেছনে একজন স্রষ্টা আছে। একজন স্রষ্টা কেন থাকতে হবে? এখানে তো 5 জনও থাকতে পারে, 10 জনও থাকতে পারে। স্রষ্টা একজন না 10 জন এটা ভিন্ন টপিক, এটা নিয়ে আপনার সাথে আরেকদিন কথা হবে। কিন্তু এতটুকু তো আপনার কাছে ক্লিয়ার যে কোনো কিছু এমনি এমনি হতে পারে না, এটা অসম্ভব। কেউ না কেউ এর পিছনে একজন আছেন। ঠিক আছে চলেন, আজকে তো অনেক সময় হলো, উঠি তাহলে।